আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু বাচ্চারা পরোটাটা পছন্দ করে, তো প্রায় মাঝখানে অনেক দিন রুটি খাওয়া হয়েছে। তো তাসি তেমন বেশি রুটিটা পছন্দ করে না। ও বললো আজকে আম্মু পরোটা বানাও। তো যেহেতু এখন প্রচুর গরম পড়ছে, গরমে দেখা যায় ডুবো তেলে পরোটা যেটা বানাই আমি সব সময়, সেটাই কিন্তু বাচ্চারা পছন্দ করে। তো ডুবো তেলে পরোটা খেলে একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, বিশেষ করে এখন যেহেতু বেশি গরমের মধ্যে তেলটা একটু কম খাওয়াই ভালো। তো আমি আজকে একদম কম তেল দিয়ে ছেঁকা পরোটা বানিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা এত বেশি মজা হয় খেতে, আমার তো ডিম ভাজি কিছুই লাগে না। শুধুমাত্র আমি গরম গরম এই পরোটাটা চা দিয়ে একটু মিষ্টি করে চাটা বানাই, চিনি বেশি করে দিয়ে আমি চা দিয়েই খেয়ে ফেলি। আর তাসির কিন্তু ছেঁকা পরোটা একটু কম পছন্দ করতো। ডুবো তেল দিয়ে যে পরোটাটা বানাই এটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করতো। তো এই ছেঁকা পরোটা কিন্তু খাওয়ার পর এই পরোটার ফ্যান হয়ে গিয়েছে তাসির বলল সবসময় যেন এভাবেই পরোটাটা বানাই। আসলে এটা যেহেতু কম তেলে ভাজা হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর এত বেশি লেয়ার হয়, একদম সফট থাকে এই পরোটাটা। তো আমাকে কিন্তু কয়েকজনে কমেন্ট করে জানিয়েছেন আমার পরোটা বানানো দেখে, যাতে রেসিপিটা শেয়ার করি। ইনশাল্লাহ আমি কিন্তু আগামীতে আপুদের জন্য আমার পরোটার রেসিপিটা শেয়ার করব। আমি যেহেতু পরোটা একটু বড় করে মোটা করে বানাই যাতে একটা কেলে হয়ে যায়, তো সেই জন্য আমি চারো সাইড একটু চেপে চেপে ছেঁকে নিচ্ছি যাতে কোনো অংশে কাঁচা ভাবটা না থাকে। এই পরোটাটা একটু বাহিরে ক্রিস্পি হবে আর ভেতরে কিন্তু একদম সফট হয় খেতে। তো সকালে নাস্তা করে নিয়েছি, বাচ্চারা স্কুলে গিয়েছে। যেহেতু কয়েকদিন পর কুরবানি ঈদের বন্ধ হয়ে যাবে, এখন কিন্তু ওদের মূল্যায়ন পরীক্ষাও চলছে। তো ওরা নাস্তা করে 8টার দিকে স্কুলে চলে যায়, আসে আবার 3টার দিকে। তো এদিকে নাস্তা করার পর নুসাইবার আব্বু গিয়েছিল বাজারে, অনেকগুলা মুরগি নিয়ে এসেছে আর বাজার সদাই করে নিয়ে এসেছে। আমি শুকনো বাজারগুলো রেখে দিব, এখন গুছাবো না, যেহেতু এখন রান্নাবান্নার টাইম দুপুরবেলা হয়ে যাচ্ছে। আমি মুরগিগুলো যেহেতু ফিস করে এনেছে, আমি এগুলো একটু বাহিরের অংশটা হালকা ধুয়ে রাখবো, একসাথে কিন্তু পরিষ্কার করে রাখবো না একেবারে। তো মুরগি বা মাছ বলেন, একটু যদি ধুয়ে রাখলে এটা কিন্তু একটা দুর্গন্ধ হয়ে যায় না ধুয়ে রাখলে ফ্রিজে। আমি সবসময় চেষ্টা করি বেশি পরিষ্কার করে ধুতে না পারলেও একটু হালকা করেও ধুয়ে রাখতে। তো মুরগিগুলো ধোয়ার পর আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এগুলো আমি দুই পিস করে রাখবো যাতে একদিনের জন্য রান্না করতে পারি। আর এদিকে আমি কাজকর্ম শেষ করে পুরা বাড়ি কিন্তু তাওরাতকে খুঁজছিলাম। তো ও যেহেতু একা, আমিও কাজ করছি। ও কি করেছে দেখেন, আমি চালের ড্রামটা ওর জ্বালায় কিচেন থেকে কিন্তু ব্যালকনিতে নিয়ে এসেছি যাতে দরজা বন্ধ করে রাখতে পারি। আমাদের কিচেনে কিন্তু দরজা দেওয়া হয়নি, সেজন্য ও কিচেনে ঢুকে সব জিনিস কিন্তু ওলট পালট করে ফেলে। তো এখন ব্যালকনিতে দেখেন আমি লন্ড্রি বাস্কেটটাও এই চালের ড্রামের উপরে রেখেছিলাম, যেহেতু ঝুড়িতে কাপড় ছিল না, এটা তো হালকা ওজন ছিল। ও ঝুড়িটা নিচে রেখে চালের ড্রামের ঢাকনা উল্টিয়ে ও চেয়ার দিয়ে ড্রামের ভেতর ঢুকে বসে আছে। তো শুধুমাত্র আমি ভিডিওটা করেছি ওর আব্বুকে দেখানোর জন্য। ওর আব্বুকে যদি বলি বিশ্বাসই করতে চায় না যে তাওরা চালের ড্রামের ভেতর ঢুকে বসে থাকে। ইদানিং কিন্তু ও বাথরুমের বালতিতে যদি পানি থাকে পানির ভেতরে ঢুকে বসে থাকে। আর বাথরুমের ভেতর পানি থাকলে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে, বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য। বালতির পানিতে কিন্তু অনেক বাচ্চারা অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার কারণে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে। আমি সব সময় বালতির পানি ফেলে রাখি, বালতিতে পানি রাখতে দিই না। আর সব সময় চেষ্টা করি বাথরুমের দরজাটা বন্ধ করে রাখার জন্যে। তো এদিকে দুপুরে রান্নার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করেছি। নুসাইবা কিন্তু কয়েকদিন আগে ইলিশ মাছ ফ্রাই খেতে চেয়েছিল। তো
তো যেহেতু ঘরে সবার অ্যালার্জি ছিল, ইলিশ মাছ দেখা যায় একটু বেশি অ্যালার্জি হয়। তো বাচ্চাদের ঘরে দেখা যাচ্ছে সবার অ্যালার্জিটা বেশি বেড়ে গিয়েছে, তো সেই কারণে কিন্তু আর ইলিশ মাছটা খাওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম ইলিশ মাছটা ফ্রাই করে ফেলি। তো আমার শাশুড়ি বলেছিল উনি শাকটা খাবে। তো আমাদের ঘরে শাক আনলে দেখা যায় এখান থেকে, আমাদের যেহেতু পাশে বাড়িটা করা হচ্ছে, এখানে যেহেতু মাটি ভরানো হয়েছে, এখন যেহেতু বর্ষাকাল বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে শাক উঠেছে। এরকম ডাঁটা শাক কয়েকটা উঠেছে, পুঁই শাক, এরপর নারী শাক মানে পাট শাক যেটা বলে, এটা কিন্তু আমাদের বীজ ফেলা হয়েছে। অনেকগুলো কিন্তু নারী শাক উঠেছে। তো সব কিছু শাক থেকে মিক্স করে আমি অনেকগুলো শাক উঠিয়েছি। তো এই ডাঁটা শাক বা এই ধরনের মিক্স শাকটা যদি একটু মসুরের ডাল দিয়ে একটু রান্না করা হয়, এটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর বিশেষ করে এই ডাঁটা শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। একটু চিকন করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু একটু তেলে দিলেও কিন্তু মজা, এরপর মসুরের ডাল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি এখানে কয়েকটা করলা পাতাও দিয়েছি। দেখা যায় গ্রামে ভিটে বাড়িতে এরকম বর্ষাকালে বিভিন্ন ধরনের শাক ওঠে, এই শাকটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার শাশুড়ি বা নুসাইবা কিন্তু শাকটা পছন্দ করে। নুসাইবাকে যদি প্রতিদিন শাক এই যে দিই, ভাত দিই, ও শাকটাই পছন্দ করে খেতে। তো শাকটা তুলে এনে আমি একটু বেছেও ফেলেছি, কয়েকটা পাতা পোকা খাওয়া ছিল, বেছে একদম ধুয়ে ছোটো ছোটো করে কেটে মানে চিকন করে কেটে অলরেডি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আমি এখানে ডাল দিয়ে শাকটা রান্না করেছি, এরপর রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিয়েছি। এই শাকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আসলে বর্ষাকালে দেখা যায় শাকটা একটু মজা বেশি লাগে, আর বাচ্চারাও যেহেতু পছন্দ করে, আমার শাশুড়ি বিশেষ করে শাকটা অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় ভিটে বাড়ির শাকটা মানে বিভিন্ন রকমের মিক্স শাকটাই কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি আগে শাকটা রান্না করে নিয়েছি। এরপর আজকে আর একটা সবজি ছিল, গত রাত্রে রান্না করেছিলাম। আর কিছুই রান্না করব না, যেহেতু ইলিশ মাছ ফ্রাই করছি। বাচ্চারা দেখা যাবে ইলিশ মাছটা পেলে বা শাকটা পেলে আর কিছুই খাবে না। তো আমি ইলিশ মাছ খাওয়ার জন্যে বা যেহেতু শাক রান্না করেছি, কয়েকটা শুকনো মরিচ আগে একটু ফ্রাই করে নিচ্ছি। আর শাক দিয়ে দেখা যায় শুকনো মরিচটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি মাছ ফ্রাই করার আগে শুকনো মরিচগুলো একটু ফ্রাই করে রেখে দিয়েছি। এরপর আমি ইলিশ মাছটা মরিচ, হলুদ, ধনে দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি একটু মেখে রেখেছিলাম লবণ দিয়ে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিইনি, একটু রসুন বাটা দিয়েছি। আর মাছটা ফ্রাই করার পর আমি একটু বেশি করে উপর দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আর যে কোনো ফ্রাই মাছে দেখা যায় উপর দিয়ে যে সফট একটু পেঁয়াজ থাকে ভাজা ভাজা, এই পেঁয়াজ মেখে কিন্তু মাছ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ আমার। আর আমার বাচ্চারা দেখা যায় পেঁয়াজগুলো কিন্তু বেছেই নিয়ে ফেলে যদি মাছ ফ্রাই করি, যে উপরে পেঁয়াজগুলো দেওয়া হয়। বাচ্চারা দেখা যায় পেঁয়াজগুলো ওখান থেকে নিয়ে আগে খেয়ে ফেলে, ভাত দিয়ে মেখে কিন্তু পেঁয়াজটা খেতে অনেক বেশি মজা হয়। তো আমি মাছটা ফ্রাই প্যানে দিয়ে উপর দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আমি একটু ঢেকে দিব, এটা কিন্তু একটু ঢেকে দিলে মাছটা একটু সফট হবে, বেশি শক্ত হবে না। আর মচমচা করে ভাসছি না, আমার শাশুড়ি কিন্তু মচমচা মাছ বা শক্ত মাছ এগুলো খেতে পারে না, যেহেতু দাঁত নাই। আর একটু সফট হওয়ার জন্য আমি পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসবে, সেই জন্য উপরে দিয়ে ঢেকে আমি নামাজ পড়তে চলে যাব। আর মাছটা ফ্রাই করছি আমি একদম, এখন বাজে প্রায় 2টা 2:30টার দিকে। তো এখন যেহেতু ভাত খাবো, আমি নামাজটা আদায় করে ভাত খাবো, সেই জন্য গরম গরম ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য গরম ভাতে দেখা যায় এরকম গরম গরম ইলিশ মাছটাই খেতে ভালো লাগে। তো সেই কারণে আমি একদম লাস্টে ইলিশ মাছটা ফ্রাই করে নিচ্ছি, আগে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো নামাজ আদায় করে আমি আবারও চলে আসলাম। মাছটা কিন্তু আমি অল্প আছে ঢেকে রেখে গিয়েছিলাম, মাছটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর পেঁয়াজগুলো একদম সফট হয়ে এসেছে, আর পেঁয়াজগুলো কিন্তু পুড়েও যায়নি, একদম সফট একটা পেঁয়াজ হয়েছে। এটা কিন্তু অনেক বেশি মজা হয়। তো দুপুরে সবাই মিলে খেয়ে নিয়েছি। নুসাইবা কিন্তু মাছটা অনেক বেশি পছন্দ করেছে। আর ও যেহেতু সর্ষের তেলটা খাই না, আমি সর্ষের তেলে ফ্রাই করিনি, একটু সয়াবিন তেল দিয়ে ফ্রাই করেছি। তো
আপনারা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, যদি একটা লাইক না দিয়েই থাকেন, একটা প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক আপু ভাইয়াদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল অপশনটিও অন করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড করলে সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এটা হচ্ছে সন্ধ্যার পর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি চিকেন বের করে রেখেছিলাম। আর মুরগির আনলে দেখা যায় বুকের মাংসগুলো আমি আলাদা করে রেখে দিই। মুরগির বুকের মাংসগুলো তেমন বাচ্চারা পছন্দ করে না খেতে। তো বুকের মাংস দিয়ে আমি চিকেন পাকোড়া বানিয়ে ফেলি বা বিভিন্ন ধরনের নাস্তাতে দিয়ে দিই, নুডলসে দিয়ে দিই, যেহেতু মুরগির বুকের মাংসটা থেকে যায়। আর তাওরাতের জন্য খিচুড়ি বানালে আমি বুকের মাংসটাই দিই। তো আজকে চিকেন পাকোড়াটা বানাচ্ছি। আর চিকেন পাকোড়া কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি পাশে কিন্তু সালাদও কেটে নিয়েছি। সালাদ দিয়ে কিন্তু চিকেন পাকোড়াটা সন্ধ্যার সময় বিশেষ করে চায়ের সাথে অনেক বেশি মজা হয়। আর চাটা কিন্তু বাচ্চাদের দিব না, আমি নুসেবার আব্বু আর আমার শাশুড়ি খাবো। বাচ্চাদেরকে কিন্তু দুধ দিয়ে দিই আমি সন্ধ্যার সময়। তো বাচ্চারা সন্ধ্যার নাস্তাটা করে নেবে। ওরা হুজুর থেকে পড়ে এসেছে, এখন নাস্তা করে পড়তে বসে যাবে, যেহেতু আমি তাদেরকে নাস্তাটা দিয়ে দিয়েছি। তো বাচ্চাদের যখন বলছিলাম তোমরা নাস্তা খেয়ে পড়তে বসে যাও, আমার বাচ্চারা বলছিল আম্মু নাস্তা খাওয়া হয়নি এখনও, নাস্তার টেবিলে বসে আছি, শুধু পড়া আর পড়া ছাড়া নাকি আমি কিছুই বুঝি না বা কিছুই চিনি না। আসলে বাচ্চারা যেহেতু এখনও ছোট, তারা কিন্তু বুঝতে পারছে না তাদের জীবনে পড়ালেখাটা কত বেশি জরুরি। যখন বড় হবে তখন কিন্তু বুঝতে পারবে মা বাবা কী জন্য বলেছিল তাদেরকে পড়ার জন্যে। আসলে এই বর্তমান সমাজটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনার সব কিছুর দরকার আছে। পড়ালেখা বলেন বা এমনকি একটা প্রতিষ্ঠিত বাবারও কিন্তু দরকার আছে। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে, তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে সংগ্রাম করাটা কত বেশি কঠিন। আসলে আমাদের সময় থাকতে কিন্তু আমরা সময়ের গুরুত্ব দিতে জানি না। যখন বাবা মা কাছে থাকে তখন কিন্তু আমরা বাবা মাকে তেমন বেশি গুরুত্ব দিই না। বাবা মা যখন চলে যায় পরপারে, তখন আমরা কিন্তু খুবই বুঝতে পারি সেটা বাবা মা থাকতে কীরকম ছিল, বাবা মা ছাড়া আমরা কীরকম আছি, সেটা কিন্তু সবাই বুঝে, আমার ক্ষেত্রে না। তো আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মা বাবাকে সব সময় আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ যেন হায়াত দান করে। আসলে অবহেলা করবেন না মা বাবাকে। অবহেলা আর মরিচা দুটোই কিন্তু একই জিনিস। মরিচা যেমন আস্তে আস্তে লোহাকে ধ্বংস করে, তেমনি কিন্তু অবহেলাও আস্তে আস্তে একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। তাই যে কোনো মানুষ, মা বাবা বলেন বা ছেলে মেয়ে বলেন, স্বামী সন্তান বলে, কাউকেই কিন্তু অবহেলা করবেন না। অবহেলা কিন্তু একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। তো যাই হোক, অনেক কথা বলেছি। আর এদিকে হচ্ছে নুসেবার আব্বু কিছু বাজার সদাই নিয়ে এসেছে, সকালে এনেছিল। তো আমি মাংসের বাজারটা ধুয়ে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু দুপুরে রান্না করেছি, একটু বিশ্রামও নিয়েছিলাম। দুপুরে রান্নার পর একটু আমি ঘুমাই। তো শুকনো বাজার যেহেতু, এগুলো আমি সন্ধ্যার পর যখন ফ্রি হয়েছি তখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আসলে বাজার সদাই গুছানো একটা অনেক বড় কাজ, শুধু বাজার সাজার আনলে হয় না, এগুলো কিন্তু আস্তে আস্তে গুছিয়ে রাখাও কিন্তু অনেক বেশি সময়ের দরকার আছে। তো আর কয়েকদিন পর যেহেতু কুরবানি ঈদ আসছে, তো বাজার সাজার তো আনতেই হবে, যেহেতু এগুলো প্রতিদিনের বাজার, কয়েকদিন পর পর আনতে হয়। তো কুরবানি ঈদের জন্য স্পেশাল কিন্তু বাজার করা হয় না, আমরা প্রতিদিন রুটি পরোটা খাই, এটার জন্য আটা ময়দা আনতে হয়। আর দৈনন্দিন রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় শুকনো বাজারটা বেশি প্রয়োজন হয় কাঁচা বাজারের চেয়ে, কিন্তু শুকনো বাজারটাই বেশি লাগে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।